বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2026 সালে যারা আমরা এসএসসি এবং দাখিল পরীক্ষা দিব তাদের জন্যই কিন্তু আমরা বিভিন্ন বোর্ড থেকে বাছাইকৃত আমরা অনুশীলনী 7.1-এর বহু নির্বাচনী প্রশ্নগুলো নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আর যে প্রশ্নগুলো আমরা কিন্তু নিয়ে এসেছি সেই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই কারণ এই প্রশ্নগুলোর ব্যাখ্যা সহ কিন্তু আমাদেরকে বুঝতে হবে, কারণ আজকে আমরা কিন্তু যেভাবে কাজগুলো করব সেগুলো কিন্তু একেবারে ব্যাখ্যা সহ বুঝবো। আর ব্যাখ্যা সহ বুঝলে একই সাথে কিন্তু আমাদের কি হবে, বহু নির্বাচনী প্রশ্ন হবে এবং সংক্ষিপ্তর জন্যও কিন্তু আমাদের কাজে লাগবে। তাহলে অবশ্যই ভিডিওগুলো আমরা প্রথম থেকে না টেনে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব। তাহলে কথা না বাড়িয়ে আমরা তাহলে কাজে আসি। প্রশ্নগুলো একটু যদি দেখি, দেখো এগুলো কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন বোর্ডে কিন্তু আসা প্রশ্নগুলো আমরা কিন্তু নিয়ে এসেছি। আর এই প্রশ্নের বাইরে তোমার এই অধ্যায়ের আর একটা প্রশ্ন কিন্তু তোমাদেরকে দেখতে হবে না। আসলে আমরা যে অনুশীলনে নিয়েছি এটা হচ্ছে ব্যবহারিক জ্যামিতি সপ্তম অধ্যায়ের 7.1-এর আমরা 10টা কিন্তু বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা আজকে করব আমরা। তাহলে প্রথম প্রশ্নটি আছে, দেখো একটি সমকোণী ত্রিভুজ হবে যদি এর বাহু তিনটির দৈর্ঘ্য যথাক্রমে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে এটার ক্ষেত্রে কিভাবে বুঝবো যে আসলে কোন তিনটা বাহু দ্বারা একটা সমকোণী ত্রিভুজ হবে? এটা পিথাগোরাসের সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে পিথাগোরাসের সূত্র কি, দেখো আমরা সহজে কিভাবে করতে পারি। তাহলে একটি সমকোণী ত্রিভুজ হবে যদি এর বাহু তিনটির দৈর্ঘ্য যথাক্রমে লেখা আছে এখানে 8, 15, 18, তারপর 9, 12, 17, তারপরে 8, 12, 16, 9, 12, 15, এই চারটা উত্তরের মধ্যে কোন তিনটা বাহু দ্বারা আমাদের কিন্তু ত্রিভুজ হবে সেটা কিভাবে বুঝতে পারবো সেটা এখন আমরা দেখব। তাহলে এটা কিন্তু ঢাকা বোর্ড 2023 সালে এই প্রশ্নটি এসেছে, তারই আলোকে কিন্তু আমরা আজকে দেখব। দেখো এখন প্রথম যে কাজটা করতে হবে আমাদেরকে, প্রথম কত কত আছে দেখো। প্রথম যে সংখ্যাটি আছে হচ্ছে 8, 15 আর হচ্ছে 18। এখন আমরা কি করব, তাহলে এখানে বড় কোনটা, এই 18। ক্যালকুলেটর নিব, এই 18-র উপরে স্কোয়ার করব আমরা। 18-র উপর স্কোয়ার দিলে কত আসে, আমরা স্কোয়ার দিলে দেখতে পাচ্ছি 300 কত হয়, 24 হয়। তাহলে 324 আমরা এক জায়গায় লিখলাম, বা 324। এখন আসি আমরা এবার এই দুটা স্কোয়ার করব এবং যোগ করে যদি আর সমান হয় তাহলে এটা সঠিক উত্তর, যদি না হয় তাহলে সঠিক হবে না। এখন আসি তাহলে 15-র উপর স্কোয়ার করে দেখি, 15-র উপর স্কোয়ার দিলাম, দেওয়াতে 225 আসলো, 225 আসলো। এবার ছোট আরেকটা আছে, আমরা 8-এর উপর স্কোয়ার করলে কত হয়, 64। এই দুটা যদি যোগ করি তাহলে যোগ হচ্ছে 64, যোগ দিলাম, দেওয়ার পরে আসছে 289, 2, 8, 9, যা এর কি সমান হচ্ছে না, তার মানে এটা আমাদের হবে না। এখন আসি পরের যে উত্তরগুলো আছে সেটা একটু যদি দেখি, তাহলে এটা হলো না। এরপরে দেখো খ নম্বরে বড় বাহু কত আছে, 17 আছে। তাহলে 17-র উপর আমরা স্কোয়ার দিব, বড় বাহু যেটা আছে সেই 17-র উপর আমরা স্কোয়ার দিব। 17-র উপর আমরা স্কোয়ার দিয়ে দেখি তাহলে কত আসে, দেখি একটু। 17-র উপর স্কোয়ার যদি দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি 17-র উপর স্কোয়ার করলে আসে হচ্ছে আমাদের 289, 2, 8, 9। এবার বাকি থাকলো কি কি, 9 আর 12। 9-এর উপর স্কোয়ার করলে হয় 81 আর 12-র উপর স্কোয়ার করলে হয় 144। তাহলে 4 আর 5, 8, 4, 12, 2, হাতে থাকে 1, তাহলে 225। কিন্তু হলো না, এটাও হলো না। দেখো এই দুটা যোগ করে, অর্থাৎ ছোট দুটার উপর স্কোয়ার করে যোগ করে এই বড়োর উপর স্কোয়ার করে আর সমান হতে পারে, এটা যদি হয় তাহলে সেই ক্ষেত্রে হবে। তাহলে আমাদের খ নাম্বার হলো না। এখন আসি আমরা গ নাম্বারের উত্তরটা দেখব। গ নাম্বারে কি আছে, 8, 12, 16। 8-এর উপর স্কোয়ার করলে কত হয়, আমাদের 64 হয়। তাহলে 64 হলো, 8-এর উপর স্কোয়ার করলে 64 হলো। 12-এর উপর স্কোয়ার করলে কত হয়, 144 হলো। এই দুটো প্রথম দুটো আগে করেছি আমি। 4, 4 কত হয়, 8, 6, 4, 10, 0, 208 হলো। এবার বড় 16-এর উপর স্কোয়ার করলে কত হয়, 16-এর উপর স্কোয়ার করে দিলে 16-এর উপর স্কোয়ার করলে 216 হবে। 16-এর উপর স্কোয়ার করলে 216 হয়, তাহলে 256 হবে। স্কোয়ার করলে 16-এর উপর স্কোয়ার করলে হয় 256। তাহলে দেখো 16-এর উপর স্কোয়ার করলে 256 হচ্ছে, এটার সমান হচ্ছে না, তাহলে এটাও হলো না। তাহলে গ নাম্বারও শেষ। এবার আসি সর্বশেষ যেটা আছে, তার মানে এটা তো হবেই। দেখিনি, তারপর আমরা আসলে দেখিনি। এখন দেখো আমাদের 9-এর উপর স্কোয়ার করলে কত হবে, 9-এর উপর স্কোয়ার করলে হবে 81 আর 12-এর উপর স্কোয়ার করলে হবে 144। 144, এই দুটা ছোট দুটা যোগ স্কোয়ার করে এক যোগ করতে হবে। 5, 8, 4, 12, 2, হাত থাকে 1, 225। এবার 15-এর উপর স্কোয়ার দিলে দেখো, 15-এর উপর স্কোয়ার দিলে 225 হয়। 15-এর উপর স্কোয়ার করে দেখো মিলে যাচ্ছে, তার মানে 225। এর মানে আসছে 15-এর উপর স্কোয়ার করলে কত, 225। তাহলে এই দুটার উপর স্কোয়ার করে যেটা হলো 225 আর একটার উপর স্কোয়ার করে একই হতে হবে, তাহলে সেটা হবে সমকোণী ত্রিভুজ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু উত্তর পেলাম। তাহলে কত নাম্বার প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, ঘ নাম্বার, 1-এর ঘ নাম্বারটি সঠিক উত্তর। 2 নাম্বার বলা হচ্ছে কি আছে, দেখো এটা কোন বোর্ডে এসেছে আমরা যদি দেখি। 2 নাম্বার প্রশ্নটি এসেছে সিলেট বোর্ড 2023 সালে, এবং একটি ত্রিভুজের 3টি কোণের পরিমাণ যথাক্রমে 30, 60 ও 90 হলে ত্রিভুজটি কোন ধরনের। এখন আসি, কোনো একটা ত্রিভুজের যদি একটা কোণ 90 হয় তাহলে বাকি 2 কোণ মিলে আবার 90 হবে। তাহলে একটা কোণ 90 হলে তাহলে
পিথাগোরাসের যে সূত্র সেটা সমকোণী ত্রিভুজ। দেখো একটা কোণ যদি 90 হয় তাহলে একটা যদি 90 হয় বাকি দুইটা মিলে হয় 90, তাহলে সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু কি পিথাগোরাসের সূত্র কিন্তু আছে, আমরা যে সূত্রটা এখানে কিন্তু প্রয়োগ করলাম 1 নম্বর অঙ্কতে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা তাহলে এটা আমরা দেখে নিলাম ক নাম্বার 2 নাম্বার, তাহলে কি হবে সমকোণী ত্রিভুজ হবে। সমকোণী ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি গ নাম্বারটি সঠিক উত্তর। এবার আছে আমরা 3 নাম্বার প্রশ্নটি দেখব। প্রিয় শিক্ষার্থীরা যারা আমরা চ্যানেলটিতে নতুন রয়েছি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো এবং ভিডিওটি না টেনে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখব, কারণ এই যে আমরা 10টা প্রশ্ন নিয়ে এসেছি এর বাইরে একটা প্রশ্ন কিন্তু আর দেখার দরকার নেই। একটা প্রশ্ন তোমাকে আলাদাভাবে আর দেখতে হবে না, এই 10টা প্রশ্নই কিন্তু এই অধ্যায়ের জন্য যথেষ্ট। আমরা কিন্তু বাছাইকৃতভাবে নিয়ে এসেছি। এখন আসি আমরা তাহলে 3 নম্বর প্রশ্ন। একটি ত্রিভুজের 2টি বাহুর দৈর্ঘ্য 3 আর 8 হলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য নিচের কোনটি? এখন আসো এই 2টা বাহু বা 3টা বাহু দেখলে কিভাবে বুঝবো যে ত্রিভুজ গঠন করা যাবে? আমরা সাধারণত যদি একটা ত্রিভুজ অঙ্কন করি তাহলে একটু যদি আমি এখানে ত্রিভুজের মান যদি বিবেচনা করি, এটা ধরে নিলাম 3, এটা ধরে নিলাম 4, এটা ধরে নিলাম 5। দেখো 2 বাহু যোগ করলে আমাদের 3 আর 4 যদি যোগ করি কত হবে? ছোট দুটা যোগ করতে হবে, তাহলে ছোট দুটা 3 আর 4 যোগ করলে কত হয়? 7। তাহলে দেখো আমাদের তৃতীয় যে বাহুটা আছে তার সাথে বড় হচ্ছে, তার মানে ত্রিভুজ হতে হলে অবশ্যই 2 বাহু যোগ করে অবশ্যই তৃতীয় বাহুর চাইতে বড়টার চাইতে বড় হতে হবে। আবার দুটার বিয়োগফলও কিন্তু এই বড়র চাইতে ছোট হতে হবে, এই অর্থাৎ 5-এর চাইতে ছোট হতে হবে। তাহলে বিয়োগফল হতে হবে ছোট আর যোগফল হতে হবে বড়। তাহলে কত হয় দেখো তো, আসলে 5-এর চাইতে দেখো তো 4 বিয়োগ কত? 4 বিয়োগ 3 কত হয়? 4 থেকে 3 বিয়োগ করলে কিন্তু 1 হয়। দেখো ক্ষুদ্রতর হচ্ছে, তার মানে কি? তাহলে বিয়োগফল হতে হবে ছোট আর যোগফল হতে হবে বড়। এটা হচ্ছে ত্রিভুজ গঠনের শর্ত। তার মানে 2 বাহুর যোগফল হতে হবে বড় আর বিয়োগফল হতে হবে ছোট। তাহলে যদি হয় তাহলে সেটা দ্বারা ত্রিভুজ গঠন করা যাবে। এখন আসি দেখি আমরা এখন দেখি 3 নম্বর প্রশ্নতে। এখন দেখো আমাদের কোন কোন বাহু আছে। আমাদের এখানে 3 আর 8 আছে, 3 আর 8 আছে, 3 আছে আর শেষে কত আছে? 8 আছে। এখন মাঝখানে আমরা এই 3 যদি নিই, দেখো তো 3 যোগ 3 নিলাম, আমাদের বড় হতে হবে। 3 3 যোগ করলে 6, এই 8ই বড় হচ্ছে, তাহলে এটা আমাদের হচ্ছে না। 2 বাহু যোগ করে বড় হতে হবে, এটা হবে না। এবার 4 নাও, দেখো এখানে 3-এর সাথে আমরা যদি 4-এর সাথে আমরা এবার 4 নিচ্ছি, 4 আর যোগ 3 কত হচ্ছে? 7। এটাও কিন্তু 8-এর চাইতে কি হচ্ছে? ছোট হচ্ছে, হবে না। আমাদের সবসময় এই দুটা বড় হতে হবে। এই দিকে বড় হচ্ছে, তাহলে হবে না। এই দিকে বড় হতে হবে, এই দিকে বড় হতে হবে, অর্থাৎ এই দুটার যোগফল বড় হতে হবে আর চাইতে। বিয়োগফল দেখো, বিয়োগ করলে 1 হয়, হবে না, এটা হচ্ছে না। তারপরে যাই আমরা এখানে, এবার যাই দেখো, এবার যেটা দেখতে পাচ্ছি আমরা 6 যোগ কত? 6 যোগ আমাদের এখানে কত? আমাদের 6 আছে, আমাদের এখানে কত? 3। 6 যোগ 3 আর হচ্ছে 8। তাহলে এই যে 6-এর সাথে আমাদের 3 আর 8 ছিল, কত কত ছিল? 3 ছিল আর 8 ছিল। 3-এর সাথে আমরা 6 যোগ করবো। এবার 6 আর 3-এ কত হয় দেখো, এবার 9 হয়, যা 8-এর চাইতে বড়, এটা সঠিক। আবার এই দুটার বিয়োগফল এর চাইতে 8-এর চাইতে কিন্তু কম হতে হবে, তাহলে 6 থেকে 3 বাদ দিলে কত হয়? 3 হয়। তাহলে 8 কিন্তু বড় হচ্ছে, অর্থাৎ 3 কিন্তু তখন ছোট হচ্ছে। তাহলে বিয়োগফল হতে হবে ছোট, যোগফল হতে হবে বড়। যোগফল বড়ই হতে হবে, 2 বাহুর যোগফল সবসময় বড় হয়, আর যোগফল বিয়োগফল ছোট হতে হবে। তাহলে ছোট হচ্ছে, এটা সঠিক উত্তর আমরা পেয়ে গেলাম। এখন আসি কিন্তু আবারও দেখো, কিন্তু আমাদের পরে যে 11 সেন্টিমিটার আছে এটাও কিন্তু আবার হয়, কিন্তু দেখো 11 আছে আমাদের, কত কত? 3 আর 8। তাহলে এখানে যদি 11 যোগ করো কত হয়? 14 হয়। তাহলে 14 হলো, তাহলে তো 8-এর চাইতে বড় হচ্ছে, এটা দ্বারা ত্রিভুজ গঠন করা যাবে। কিন্তু আমরা বলছি যে বিয়োগ করে দেখতে হবে। 11 থেকে দেখো 3 বিয়োগ করে দেখো, 11 থেকে 3 বিয়োগ করলে কত হয়? এমরা তো 8 আছে, 11 থেকে 3 বিয়োগ করলে কত হয়? সমান সমান 8 হয়। তাহলে এই ক্ষেত্রে সমান হচ্ছে, তাহলে সমান হলেও হবে না, ছোটই হতে হবে, বিয়োগফল ছোট হতে হবে, এই 8-এর চাইতে ছোট হতে হবে, তাহলে হবে, না হলে হবে না, সমান হলে হবে না। তার মানে 11 দিয়ে একটা শর্ত পূরণ করে আরেকটা পূরণ করে না, তাহলে এটাও হবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি গ নাম্বারটাই সঠিক উত্তর। দুটা শর্তই কিন্তু পূরণ করে গ নাম্বারটা, কিন্তু খ নাম্বারটা কিন্তু শুধু আমাদের দুইটা শর্তই, অর্থাৎ গ নাম্বারটা দুটা শর্তই। গ নাম্বার কিন্তু একটা শর্ত পূরণ করে আরেকটা পূরণ করে না, তাহলে ওটা হবেই না। এখন আসি আমরা দেখি 4 নাম্বার প্রশ্ন। নিচে সেন্টিমিটারে একক 3টি রেখাংশ দৈর্ঘ্যে দেওয়া আছে, কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব? যে শর্তে ওই যে দেখো 2 বাহু যোগ করো, একই শর্ত। এটা আছে কোন বোর্ডে? এটা আছে 10-এর বোর্ড 22 সালে। 3 আর 2 5, 5-এর সমান হচ্ছে, তাহলে 3 কত কত আছে? 2 যোগ 3, 2 যোগ 3, তাহলে এই মোড়ে সাইডে আছে কত? 5, সমান হচ্ছে, হবে না, এটা হবে না, এটা বাতিল। ক বাতিল। খ 7 6 13, 13 8-এর চাইতে বড়, তাহলে এটা গট সঠিক। 5 4 9, 9 10, তাহলে এটা হবে না, এটা হবে না, এটা হচ্ছে না, এটা হচ্ছে না, এটা হচ্ছে কিন্তু আমাদের। এবার 7 এটা আবার দেখো, এটা আবার কি করছে?
এই বড়টা আগে লিখছে কিন্তু বড়টা নয়, আমরা সবসময় যোগ করবো কোন দুটা, ছোট যে দুটা সেই দুটা যোগ করবো। তাহলে ছোট কোনটা কোনটা 5 8 পিস থাকতে পারে, আবার যখন 7 5 12 যোগ করে দেখেছো 2 এর সাথে বড়, তাহলে কিন্তু হবে না। আমাদের সবসময় ছোট দুটা যোগ করবা, ছোট দুটা কি কি 5 আর 2, 5 আর 2 যোগ করলে কত হয়, 5 আর 2 যোগ করলে আমাদের এই পাশে 7 আছে, তাহলে এই দুটা যোগ করে এর চাইতে বড় হতে হবে, কিন্তু সমান হচ্ছে হবে না, সমান হলে হবে না, সমান হলে হবে না, এটা একমাত্র আমরা দেখতে পাচ্ছি। তাহলে সেই ক্ষেত্রে কোনটা সঠিক উত্তর, দেখো এই যে খ নাম্বারটা আমাদের সঠিক উত্তর। প্রিয় শিক্ষার্থীরা 4 নম্বরের উত্তর কিন্তু আমরা দেখে নিলাম। এবার আসি কত সহজে কিন্তু আসলে এগুলো, তার মানে ত্রিভুজের 2 বাহুর যোগফল 3 নাম্বার যে বড় বাহুটা থাকবে তার চাইতে কিন্তু বড়ই হতে হবে, অর্থাৎ 2 বাহু যোগ করে সবসময় বড় হতে হবে। 2 বাহু যোগ করলে আমরা কিন্তু প্রথমে চিত্র দিয়ে তোমাদেরকে বুঝে দিয়েছি। দেখো আমাদের এটা 4, এটা 5, এটা যদি 6 হয়, দেখো অবশ্যই 2 বাহু যোগ করলে কি হয়, বেশি হয়, এই 6-এর চাইতে কিন্তু বড়ই হতে হবে। তাহলে 5 4 কত হয় 9, এই 6-এর চাইতে তৃতীয় বাহুর চাইতে অর্থাৎ বড়টার চাইতে ছোট দুটা যোগ করলে, বড় দুটা ছোট দুটার যোগ করলে অবশ্যই তার চাইতে বড় হতে হবে, তাহলে ত্রিভুজ হবে, না হলে হবে না। তাহলে এটা হচ্ছে আমাদের প্রধান শর্ত। আবার দেখো বিয়োগ করে দেখো, বিয়োগ করলে ক্ষুদ্রতর হতে হবে, এই 6-এর চাইতে ছোট হতে হবে, 5 থেকে 4 বাদ দিলে 1, 6-এর চাইতে ছোট হয়, তাহলে বিয়োগফল হতে হবে ক্ষুদ্রতর আর যোগফল হতে হবে বৃহত্তর। এটা হচ্ছে ত্রিভুজ গঠনের শর্ত। আমরা কিন্তু অনেকেই জানি, কিন্তু একটা হয়তো জানি যে খালি যোগ করে মিলালে কিন্তু হচ্ছে, কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে কিন্তু দেখো বিয়োগফল কিন্তু সমান হয়, এই কারণে এই 11টা গ্রহণযোগ্য হলো না, কিন্তু 6 2টা শর্তই কিন্তু পূরণ করে, সেই কারণে কিন্তু আমরা 3 নাম্বার উত্তরটা কিন্তু আমরা পেয়েছিলাম 6। এবার আসি নিচের কোন যুগল কোণ দ্বারা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকা যায়। সমদ্বিবাহু ত্রিভুজের শর্ত আগে তোমাকে বুঝতে হবে। দেখো আমরা কিন্তু ব্যাখ্যা সহ বুঝেছি। এখন এটা যদি সমবাহু ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ হয়, যে ত্রিভুজের 2 বাহু সমান, সমদ্বিবাহু ত্রিভুজ হবে, আবার এই দুইটা সমান সমান বাহুর বিপরীত পাশে কোণগুলো সমান হয়, তাহলে এই পাশে এই বিপরীত এর বিপরীত কোণ কোনটা, এটা, এর বিপরীত কোণ এটা, এই দুটো কোণ সমান, সমান সমান বাহু বিপরীত কোণ দ্বয় সমান। এখন আসি কখন কি হবে, সমান কখন হলে হয়। দেখো ত্রিভুজের 3 কোণ মিলে কত, এই 3 কোণ মিলে হচ্ছে 180 ডিগ্রি, 180 ডিগ্রি। তার মধ্যে আমার এখানে কয়টা করে দেওয়া আছে, দুটো করে দেওয়া আছে। এখন দেখো 70 40, এখন 70 আর 40, আমাদের 3 কোণ মিলে কত 180, এই দুটো মিলে কত হয় দেখি তো 110, এই দুটো মিলে যোগ করলে হচ্ছে 70 আর 40 7 4 11 110, আমাদের 3 কোণ মিলে কত 180, তাহলে 180 থেকে 110 বাদ দিলে কত হয় 70। দেখো 70 হচ্ছে, তার মানে দুটা কোণ আমার সেম হতে হবে, তাহলে এই ক্ষেত্রে দেখো আরেকটা 3 নাম্বার কোণটা হচ্ছে 70, তাহলে 70 70 আর 40, তাহলে দুটা কোণ সেম হচ্ছে, তার মানে এটা দ্বারা সম্ভব। আর বাকি দুটার ক্ষেত্রে হবে না, কিন্তু দেখো এই দুটো যোগ করো, দেখো হবে না। আমরা তাহলে পেলাম কত, ক নাম্বারটি আমাদের সঠিক উত্তর। তাহলে 5-এর হচ্ছে ক। এখন আমি দেখি অন্যটার ক্ষেত্রে একটু দেখি আসলে হয় কিনা, আমরা একটু জাস্টিফাই করে দেখি। তাহলে 36 যোগ 74, 6 4 10 0 হাত থেকে 1, 7 3 10 আর 1 11, 6 4 10 0 হাত থেকে 1, 7 3 10 11, 180 থেকে 180 থেকে আমরা বিয়োগ করব 110, বিয়োগ করব 0 70 ডিগ্রি। দেখো আমাদের এখানে কি সেম হতে হবে, দুটা কোণ সেম হতে হবে, একটা 36 পেলাম, একটা 74 পেলাম, আর একটা 70, দুটা কোণ কিন্তু সমান হলো না। তিনটা কোণ, এটা একটা, এটা একটা, এটা একটা, এই তিনটা কোণ কিন্তু 3 ধরনের, তাহলে এটা বিষম বাহু ত্রিভুজ হচ্ছে, এটা হবে না। এখন আসি গ নাম্বারে দেখি এটা কি সঠিক আছে কিনা। তাহলে সমদ্বিবাহু দুটা কোণ কিন্তু সেম হতে হবে, তিনটা কোণের মধ্যে দুটা কোণ সেম হতে হবে। এখানে কত আছে 63, 63, আরেকটা কত 34, 4 3 7, 6 3 9, কত 180 থেকে এখন বিয়োগ করি। 3 নাম্বার কোনটা কত হচ্ছে, একটা হচ্ছে আমাদের 63 ডিগ্রি, আরেকটা 34 ডিগ্রি, আরেকটা এই 97 বিয়োগ করে দিই আমরা। 7 10 হবে 3 হলে হাত থেকে 1, 10 হলে 8 হবে 83 ডিগ্রি। দেখো এটা কোনোটার সাথে মিলে না, এটা আরেকটা বের হলো আমাদের 83 ডিগ্রি, তাহলে এটা কোনো দুটা কোণ সেম হচ্ছে না, এটাও হবে না। এবার 40 50, এবার দেখো 90, দুটো মিলে কত হয় 90, তাহলে দুটো মিলে হচ্ছে আমাদের 90, 40 আর 50 যোগ করলে 40 ডিগ্রি আর কত 50 ডিগ্রি সমান 90 ডিগ্রি। 90 ডিগ্রি 180 থেকে যদি 90 বিয়োগ করো তাহলে কত থাকে, আরও 90 থাকে। তাহলে দেখো তো আমাদের এই দুইটা 3 নাম্বার কোণ এটা, তাহলে 40 50 আর 90 মেলে না, তার মানে দুটা কোণ সেম হতে হবে। একমাত্র আমরা দেখতে পেলাম এই কোণ নাম্বারটাই কিন্তু সঠিক উত্তর। এবার আসি আমরা স্থূলকোণী ত্রিভুজ 6 নম্বর প্রশ্ন কোন বোর্ডে এসেছে, দেখো কুমিল্লা বোর্ড এবং যশোর বোর্ড। কুমিল্লা বোর্ড 22, যশোর বোর্ড 20। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণ ছাড়া বাকি কোণ দুইটি কত হলে ত্রিভুজ অঙ্কন সম্ভব। এখন আসো, স্থূলকোণ ছাড়া বাকি কোণ দুইটি কত হলে স্থূলকোণী ত্রিভুজের, স্থূলকোণ মানে কি, কাকে আমরা স্থূলকোণী ত্রিভুজ বলবো, যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রির চাইতে বড় এবং 180 চাইতে ছোট, তাহলে 90 ডিগ্রি চাইতে বড় হতে হবে একটা কোণ, আর
সেটাকে আমরা স্থূলকোণই বলবো। তাহলে একটা কোণ যদি আমাদের ধরো একটা কোণ যদি এটা যদি আমাদের ধরে নিলাম 100 ডিগ্রি, 90-এর চাইতে বড়, তাহলে ধরে নিলাম সাপোজ 100 ডিগ্রি, 90 ডিগ্রির চাইতে বড় হতে হবে তাহলে স্থূলকোণী হওয়ার জন্য। তাহলে বাকি দুটো স্থূলকোণ ছাড়া বাকি কোণ দুটি কত হলে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব? দেখো তাহলে 60 আর 30 কত? 90। বাকি দুটো তাহলে 40 আর 50 90, 45 45 90, 50 আর 30 80। তাহলে একটা কোণে যদি 100 ডিগ্রি হয় তাহলে আমাদের অবশ্যই একটা কোণ যদি ধরে নিলাম এটা 90-এর চাইতে বড় মানে 100, তাহলে বাকি দুইটা কোণ, কারণ আমাদের এটা যদি 100 হয় বাকি দুইটা মিলে কত হবে? দুটা মিলে 80 হবে, দুটা মিলে 80, কারণ 3 কোণের সমষ্টি হচ্ছে আমাদের 180 ডিগ্রি। তার মানে অবশ্যই 90-এর চাইতে অপর দুইটা কোণ 90-এর চাইতে ছোট হতে হবে। তাহলে এই দুটা কোণেতে 45 45 90 হয়, তাহলে তো হচ্ছে না 90-এর চাইতে, এটা কারণ স্থূলকোণ 90-এর চাইতে বড় আছে, বেশি আছে, ধরে নাও 95 হতে পারে। তাহলে বাকি দুইটা কোণ মিলে আমার কি 80-এর কম 90-এর কম হতে হবে, দুটা কোণ মিলে 90-এর কম হতে হবে। কোন দুটা কোণ মিলে 90-এর কম হয়? দুটা মিলে 90, এটা হবে না, এটা বাতিল। 60 30 90, এটাও বাতিল। এখন দেখো এটাও 45 45, এটাও 90, এটাও বাতিল। তাহলে 50 আর 30 80, দেখো এই দুটো মিলে 80 ডিগ্রি। তাহলে এই দুটো মিলে আমাদের 80 ডিগ্রি, এটা আমাদের সঠিক উত্তর। তাহলে এটা হবে সূক্ষ্ম কোণ দুটো হবে মিলে 80 ডিগ্রি। তার মানে এটা যদি 80 হয় তাহলে গোটা এই দুটো মিলে 100 আছে, এই একটাই 100 আছে। তাহলে কারণ এই স্থূলকোণী ত্রিভুজ এটা 100 আর বাকি দুটো মিলে 80, 180। সমকোণী ত্রিভুজে এবার 7 নম্বর প্রশ্নের উত্তরটা দেখবো। দেখো এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে বলছে যে কোণ দ্বয়ের পার্থক্য 5 ডিগ্রি হলে সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের আগে একটা কোণ 90 ডিগ্রি দেখে নেবা। এটা একটা সমকোণী ত্রিভুজ। কেন সমকোণী ত্রিভুজ? একটা কোণ 90 ডিগ্রি হলে সেটা সমকোণী। তাহলে এটা যদি 90 হয় তাহলে এই দুটো মিলা কত আছে? 90। এখন আমরা জানি তাহলে দুটো মিলে 90, তাহলে দুটো মিলে 90 হলে অর্ধেক অর্ধেক কত? এটা 45 হতে পারে, ধরে নিলে একেবারে মাঝামাঝি 45 45, এরও 45 এরও 45, মাঝ বরাবর, তাহলে 45 করে আছে। এখন আসি সূক্ষ্ম কোণ দ্বয়ের পার্থক্য হচ্ছে 5 ডিগ্রি। তাহলে ক্ষুদ্রতম কোণটি কত? তাহলে এটা তো 90 আছে, বাকি দুটা মিলে 90। তাহলে দুটা কোণের পার্থক্য আবার এমনভাবে দুটা কোণ মিলে 90 ডিগ্রি হতে হবে। তাহলে একটা তো 90 আর দুটা মিলে কত হতে হবে? আমাকে 90 ডিগ্রি হতে হবে। তাহলে কোণ দুটা কত কত হলে আমার 90 হয়? এখন কত হলো? পার্থক্য দিয়েছে, দুটা কোণের পার্থক্য দিয়েছে। তো আমরা মাঝারি কত ধরছি? আমরা মাঝখানে ধরছি হচ্ছে 45 ডিগ্রি, যে এটা মধ্য একবারে মধ্যে। এখন কথা হলো যে পার্থক্য কত? পার্থক্য দিয়েছে 5 ডিগ্রি। তাহলে 5 তোমরা 2 ভাগ করবা, তাহলে কত হবে? 2.5। তাহলে 45-এর সাথে 2.5 যোগ করবা, সেটা হবে 2.5 যোগ করলে হবে বড় কোণ, আর 45-এর থেকে মাঝ বরাবর থেকে 2.5 বিয়োগ করলে হবে ছোট কোণ। তাহলে 45-এর থেকে যদি 2.5 বিয়োগ করো তাহলে কত হয় আমরা দেখে নিই। তাহলে হবে ছোট কোণ, আর 45-এর সাথে 2.5 যোগ করলে হবে বড় কোণ। আমরা ক্যালকুলেটর যে দেখি একটু দেখো, আমরা 45 থেকে যদি আমরা এটা বিয়োগ করি তাহলে কিন্তু আমরা সহজে পেয়ে যাব, কারণ ক্ষুদ্রতম কোণটি বলছে। তাহলে যদি বড় কোণ চাই তাহলে 45-এর সাথে 47.5 হবে, কারণ 47.5ও আছে, কিন্তু এখানে বলছে ক্ষুদ্রতম কোণটির মান কত। তাহলে সেই ক্ষেত্রে ক্ষুদ্রতম কোণটির মান যদি হয় তাহলে ওই মূল যে অর্ধেক এই দুটা কোণের যে মাঝামাঝি, অর্থাৎ এটা 45 থেকে আমরা বিয়োগ করব। তাহলে যদি পার্থক্য 6 হয় তাহলে উভয় থেকে এটার সাথে 3 যোগ করবে, এটার সাথে 3 বিয়োগ করবো, তাহলে তোমরা পেয়ে যাবে। এখন আসি 2.5 বিয়োগ করলে কত হয়? এটা যোগ করলে হয় 47. এটা হচ্ছে বড় কোণ, আর বিয়োগ করলে হবে 42.5। 45 বিয়োগ 2.5 বিয়োগ করলে হয় 42.5। এটা হচ্ছে আমাদের ক্ষুদ্রতম কোণ। তাহলে দেখো এটা হচ্ছে বড় কোণ, এটা হচ্ছে ছোট কোণ, তাহলে 42.5 হবে আমাদের সঠিক উত্তর। তাহলে যদি পার্থক্য 6 হয় তাহলে কি করবা তোমরা? পার্থক্য 45-এর সাথে 3 যোগ করবা, 3-এর অর্ধেক ওই 6, যদি পার্থক্য 6 হয় তাহলে এই 6 2 ভাগ করে নেবা, 3 তাহলে যোগ দেবা 3 বিয়োগ দেবা 3, তাহলে কত হবে? বড় কোণ হবে 48, 45 3 48, 45-এর থেকে কত হবে? 3 বাদ দিলে 42। যদি পার্থক্য 10 হয় তাহলে 40 আর 50 হবে, পার্থক্য 10 হলে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে 7 নম্বর প্রশ্নের সমাধান দেখে নিলাম। সমবাহু ত্রিভুজের বহিস্থ কোণের বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টি কত? অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টি কত? বিপরীত বহিস্থ কোণের বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টি কত ডিগ্রি? প্রশ্ন আগে কি বলছে আমরা একটু বুঝে নিই, ভালোভাবে পড়তে হবে, পড়লেই আমরা বুঝতে পারবো। আসলে এখন আমরা একটু তোমাদেরকে সমবাহু ত্রিভুজের কোথায় কি আছে বহিস্থ কোণ সেগুলো আগে। সমবাহু মানে কি? যে ত্রিভুজের 3টা বাহুই সমান। আমরা তাহলে একটা সমবাহু ত্রিভুজ দাগালাম। সমবাহু ত্রিভুজের শুধু 3 বাহু সমান নয়, এই 3টা কোণও সমান। এটা কত করে হবে? তাহলে 3 কোণ সমান হলে এটাও 60, এটাও 60, এটাও 60।
এখন বহিস্থ কোণ কোনটা, আমি যদি এই বাহুকে যদি বাইরে বর্ধিত করি তাহলে এখানে বহিস্থ কোণ হবে। তাহলে এটা যদি 60 হয়, কারণ এটা একটা সরল কোণ, এই সরল কোণ হলে 180 ডিগ্রি হয়, তাহলে এখানে কত আছে, 120 ডিগ্রি আছে। প্রত্যেকটিতে তাই, তুমি যেদিকে বাড়ো না কেন তাহলে সমবাহুর বহিস্থ কোণ হবে সবসময় 120। এখন বলতেছে সমবাহু ত্রিভুজের বহিস্থ কোণের বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টি কত। এখন দেখো, বহিস্থ কোণের বিপরীত পার্শ্বে অন্তস্থ ভেতরের যে দুইটা কোণ আছে, এই দুইটা কোণের যোগফল বলতেছে। বহিস্থ কোণের বিপরীত অন্তস্থ কোণ, বহিস্থ কোণ কোনটা আমাদের, এই 120। তাহলে আমি যদি এটা নাম্বারিং করি, এসিডি কোণটা হচ্ছে আমাদের বহিস্থ কোণ। বহিস্থ কোণ হচ্ছে কি, বহিস্থ কোণ হচ্ছে এসিডি হচ্ছে বহিস্থ কোণ, মান কত, 120। তাহলে ওই যে দুটা কোণ যোগ করলেও কিন্তু এই বহিস্থ কোণের সমানই হবে, 120 হবে। ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দুটি সমষ্টির সমান, এটা শর্তই আছে। তাহলে ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দুটি সমষ্টির সমান হয়। তাহলে এটা যদি 120 হয়, বহিস্থ কোণটা যদি 120 হয়, তাহলে এই দুটার অন্তস্থ কোণের বিপরীত কোণ দুটি সমষ্টিও 120 হবে। তাহলে আমাদের সঠিক উত্তরটা 120। তাহলে দেখো, আবার যদি এরকম হয়, এটা যদি দেখো এখানে যদি আমাদের যদি সমবাহু না হয়ে যদি অন্য কিছু হয়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সমবাহু না হয়ে যদি অন্য কিছু হয়। এখন দেখো, আমরা যে সমবাহু হওয়া লাগবে তা না। এখন দেখো, এটা একটা আমরা বহিস্থ কোণ দিলাম। এখন এটি ধরো আছে হচ্ছে 50, হ্যাঁ, এটি যদি 50 হয়, তাহলে বা আমি এখানে দিলাম, দেখো এখানে দিলাম হচ্ছে 70 দিলাম, এটা 70 দিলাম। এখন এটা যদি 70 হয়, তাহলে দেখো এখানে যদি আমরা একটা কোণ দিই, এটা যদি আমি 120 দিই, তাহলে দেখো তো এটি কত হবে। কারণ তো এই কোণটা হচ্ছে বহিস্থ কোণ, এই দুটা কোণ যোগ করে আর সমান হবে। তাহলে 70 আছে, এটি কত হলে 120 হয়, তাহলে এটি 50 হবে। 50 আর 70 মিলে 120 হয়। আর 50 আর 70 এটি যদি হয়, তাহলে এটি কত, এটি কত হবে, তাহলে 3 কোণ মিলে 180 ডিগ্রি। তাহলে 70 120, এটি কত হবে, 60 নাকি 100। তাহলে 100 আমার এই তিনটা মিলে আবার 180 ডিগ্রি হতে হবে, কারণ এটি 120 হলে এটা 60ই তো হয়। এই দুটো মিলে আবার এই দুটো মিলে 180 ডিগ্রি হতে হবে, তার মানে এটা 60 আছে। অর্থাৎ বহিস্থ কোণ, তাহলে এই কোণ আর এই কোণ যা হবে এই দুটো যোগ করে এর সমান হবে, এটা হচ্ছে আমাদের শর্ত। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু তাহলে 8 নম্বর প্রশ্নের সমাধানটা দেখে নিলাম। এখন আসি ত্রিভুজ আঁকা সম্ভব 9 নম্বর প্রশ্নটা এবার আমরা দেখব। তাহলে আমরা সবগুলো দেখেছি, এখন 9 নম্বর প্রশ্নটা দেখব। নির্দিষ্ট একটি ত্রিভুজ আঁকা সম্ভব যদি কি কি থাকলে ত্রিভুজ আঁকা যায়, সেটার একটা তোমাদের আমি কয়েকটা লিখে দিচ্ছি। দেখো তোমাদের ক্ষেত্রে কি কি থাকতে হবে। ত্রিভুজ অঙ্কনের ক্ষেত্রে কিন্তু 3টা কোণ শর্ত নয়, 3টা কোণ থাকলে কিন্তু ত্রিভুজ আঁকার জন্য 3টা কোণ যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ওটা কোণ দেওয়া থাকলে ত্রিভুজ আঁকা যাবে না। এটাকে একমাত্র জানা যে ত্রিভুজের 3টা কোণ দিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব নয়, কারণ শর্তে ত্রিভুজ আঁকতে যে শর্তগুলো আছে সেই শর্তে 3টা কোণের শর্ত দেওয়া নাই। তার মানে 3টা যদি কোণ থাকে তাহলে ত্রিভুজ আঁকা যাবে না। আমরা কোনটাতে দেখতে পাচ্ছি, দেখো 10 নম্বরে আছে কি কি আছে। এখন ত্রিভুজ আঁকানোর শর্ত কি কি আমরা যদি একটু বলে নিই। 1 নম্বর শর্ত, 3টা বাহু থাকলে, 3টি বাহু থাকলে ত্রিভুজ আঁকা যাবে। 1 নাম্বার। 2, 3টি কোণ থাকলে হবে না, তার মানে 2টা কোণ, 2টি কোণ ও একটি বিপরীত বাহু, 2টি কোণ ও একটি বিপরীত বাহু, 2টি কোণ ও একটি বিপরীত বাহু। নাম্বার 3, 2টি কোণ ও এদের সংলগ্ন বাহু, একটি সংলগ্ন, 2টি কোণ এদের বিপরীত বাহু, 2টি কোণ ও সংলগ্ন বাহু। তাহলে 2টি কোণ ও সংলগ্ন বাহু, এদের সংলগ্ন বাহু, সংলগ্ন বাহু। তারপরে এখন আসি নাম্বার 4, 2টা বাহু একটি বিপরীত কোণ, 2টি বাহু, এবার 2টি বাহু ও একটি বিপরীত কোণ, 2টি বাহু একটি কোণ, 2টি বাহু এদের অন্তর্ভুক্ত কোণ। এবার আসি 2টি বাহু ও এদের অন্তর্ভুক্ত কোণ। নাম্বার 5, 2টি বাহু ও এদের অন্তর্ভুক্ত কোণ। এই 5টা শর্ত যদি থাকে তাহলে ত্রিভুজ আঁকা যাবে।
বাকিগুলোতে যাবে না। তবে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা অতিভুজ থাকতে হবে আর একটা কোণ অথবা একটা যে কোনো একটা বাহু থাকতে হবে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আবার কি 6 নম্বর যেটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু সেটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি থাকতে হবে? অতিভুজ থাকতে হবে। অতিভুজ অথবা অতিভুজ বা যে কোনো একটা বাহু, অতিভুজ একটি বাহু বা অতিভুজ একটি কোণ। অতিভুজ থাকতে হবে, সাথে একটা বাহু থাকতে হবে, অথবা অতিভুজ থাকতে হবে অথবা একটা কোণ থাকতে হবে। অতিভুজ অবলিক একটি বাহু অথবা একটি কোণ। তাহলে অতিভুজ থাকতে হবে, একটা কোণ লাগবে আর সাথে, তাহলে সেই ক্ষেত্রে ত্রিভুজ আঁকানো সম্ভব। এখন আসি আমাদের শর্তগুলোতে কী কী আছে সেগুলো একটু দেখি। দুইটি কোণ এদের সংলগ্ন একটি বাহু দেওয়া থাকলে, দুইটি কোণ ও এদের সংলগ্ন একটি বাহু দেওয়া থাকলে আছে 1 নম্বর সঠিক। তিনটি কোণ দেওয়া থাকলে, তিনটি কোণ থাকলে হবে না, এটা বাতিল। তিনটা কোণ থাকলে, কারণ ত্রিভুজের শর্তের মধ্যে আমাদের এটা নাই, তিনটা কোণের কথা উল্লেখ নেই, হবে না। দুইটি কোণ ও একটি বিপরীত বাহু দেওয়া থাকলে এটা আছে, তাহলে 1 আর 3 সঠিক উত্তর। 1 আর 3 কয় নাম্বার? 1 আর 3 খ নম্বরটি সঠিক উত্তর আমরা পেলাম। এবার একই কথায় বলা হচ্ছে 10 নম্বর প্রশ্ন, ত্রিভুজ আঁকতে প্রয়োজন। সকল বোর্ড 2018 সালে এই প্রশ্নটি এসেছে, আর আগে যেটা দেখলাম সেটা বরিশাল বোর্ড 2022 সালে এসেছে। ত্রিভুজ আঁকতে প্রয়োজন, সকল বোর্ড 18, 3টি বাহু সঠিক, 2টি বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোণ সঠিক, 2টি কোণ একটি বাহু এটাও সঠিক। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা তাহলে 3টি সঠিক উত্তর পাচ্ছি, অর্থাৎ ঘ নম্বরটি সঠিক উত্তর। আমরা দেখো কত সহজে যারা 26 সালে যারা এসএসসি পরীক্ষা দিব তাদের জন্য কিন্তু আমরা বাছাইকৃত একেবারে বহু নির্বাচনী প্রশ্নগুলো সপ্তম অধ্যায় অর্থাৎ 7.1-এর যে প্রশ্নগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেগুলোই কিন্তু আজকে আমরা দেখে দিলাম। পরবর্তী ক্লাসে আমরা 7.2-এর অঙ্কগুলো নিয়ে কিন্তু আবারও তোমাদের সামনে উপস্থিত হব। আর ততক্ষণ পর্যন্ত কিন্তু অবশ্যই তোমরা আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আছে তারা অবশ্যই ফলো দিবে এবং বেশি বেশি করে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার দেবে। আর কে কোথা থেকে দেখছো তা অবশ্যই কমেন্টে তোমরা দিয়ে দেবে। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।